ওকে, ক্লাস 10 তোমরা দেখো। তোমাদের চলতরিতের প্রথম ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, তার পরবর্তী অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেখানে একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে তড়িৎচালক বল ও প্রান্তীয় বিভব প্রভেদ। তড়িৎচালক বলকে আমরা অনেক সময় ইলেকট্রোমোটিভ ফোর্সও বলে থাকি, আর প্রান্তীয় বিভব প্রভেদকে টার্মিনাল ভোল্টেজ। এখন বেসিক্যালি তড়িৎচালক বলটা কার সঙ্গে যুক্ত? এটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত। কারণ আমরা কি জানি যে তড়িতের উৎস হচ্ছে কি? ব্যাটারি। এটা আমরা জানি, ব্যাটারি হচ্ছে তড়িতের উৎস। অর্থাৎ ব্যাটারির ভেতরে কি হয়? ব্যাটারির ভেতরে যেটা হয় যে রাসায়নিক শক্তি, ব্যাটারির ভেতরে যে রাসায়নিক রয়েছে সেই রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখন সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখব ছবির মাধ্যমে। তো একটা ব্যাটারি বলতে যেটা প্রাথমিক কোষ, এইটা কি ধরনের ব্যাটারি? অবশ্যই তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ, কোষ মানে এক্ষেত্রে ব্যাটারি। আমাদের ফিজিক্সে, কেমিস্ট্রিতে কি হলো? তড়িৎ রাসায়নিক কোষ, যেটাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বলি। ইলেকট্রোকেমিক্যাল সেল, যেখানে যে কোষটা কি করে? এই কাজটা করে, অর্থাৎ রাসায়নিক শক্তিকে কিসে রূপান্তরিত করে? তড়িৎ শক্তিতে, এবং ইলেকট্রিক কারেন্ট তার মানে সাপ্লাই করছে বাইরে, সেটাকে রূপান্তরিত করছি কিসে? আমরা অন্যান্য শক্তিতে রূপান্তরিত করছি। তাহলে একটা ব্যাটারির ভেতরে কি কি রয়েছে? তো একটা পাত্র থাকবে, আর তার ভেতরে কি থাকে? দুটো তড়িৎদ্বার থাকে, দুটো তড়িৎদ্বার থাকে। আর কি থাকে? আমরা এখানে রাসায়নিক নিতে হবে। রাসায়নিক বলতে তড়িৎ বিশ্লেষ্য বলা হয় সেটাকে। এরকম আমরা রাসায়নিক নিচ্ছি। এখন সেই রাসায়নিকটা কি হচ্ছে? এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে যারা আয়নে বিয়োজিত হয়। সেটা হতে পারে, ধরো এখানে আমরা যদি বলি সেখানে কপার সালফেট নেওয়া হয়েছে, সেটা হতে পারে, ঠিক আছে? কপার সালফেট অ্যাসিড এর জলীয় দ্রবণ, আয়নীয় যৌগ যেগুলো, সেগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি করতে পারি? ব্যবহার করতে পারি। তাহলে যখনই এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হচ্ছে, এবার ভালো করে দেখো, আর এখানে কি রয়েছে? ধরো দুটো তড়িৎ দ্বার রয়েছে, সেই তড়িৎ দ্বার আর এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে তৈরি হচ্ছে কি? একটা ব্যাটারি তৈরি হচ্ছে। এখন জলীয় দ্রবণে যেটা হয়, অটোমেটিক্যালি যে ঘটনাটা ঘটে, যে এখানে আয়নে বিয়োজিত হয়। এই তড়িৎ বিশ্লেষ্যগুলো কিসে রূপান্তরিত হচ্ছে? তড়িৎ বিশ্লেষ্যগুলো আয়নে বিয়োজিত হচ্ছে। আয়নে বিয়োজিত হচ্ছে মানে কপারটা Cu2+ আয়ন উৎপন্ন করছে, SO4টা SO4 2- আয়ন উৎপন্ন করছে। এই কপার সালফেটই থাকবে এমন কোনো কথা নেই। যদি জিঙ্ক সালফেট নিতাম তাহলে কিসে রূপান্তরিত হতো? জিঙ্ক সালফেটটা, জিঙ্ক সালফেটটা আয়নে রূপান্তরিত হয়ে কি উৎপন্ন করতো? Zn2+ SO4 2-। আমরা যদি লবণ হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করতাম, NH4Cl, এক একটা তড়িৎ কোষ এক এক রকমের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে হয়তো NH4+ আয়ন উৎপন্ন হতো, Cl- আয়ন উৎপন্ন হতো। যদি আমরা অ্যাসিড ব্যবহার করি, কিছুটা অ্যাসিড মিশ্রিত করে দিতেই হয়, তখন অ্যাসিড থেকেও কি উৎপন্ন হয়? আয়ন উৎপন্ন হয়, ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন। তো এই বিয়োজনটা ঘটে, মানে আয়নে বিয়োজন ঘটে, প্রথম কাজটা এটা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ কি হয়? আয়নে বিয়োজন হয়। এই আয়নগুলো কি হচ্ছে? এই জলীয় দ্রবণে ঘুরে বেড়াচ্ছে, প্লাস আয়ন আর কি মাইনাস আয়ন। তো আমি আলাদা করে নাম লিখছি না, আমরা প্লাস আয়ন আর কি হিসাবে দেখাচ্ছি? মাইনাস আয়ন হিসাবে দেখাচ্ছি।
এখন তড়িৎদ্বার হিসাবে আমরা সিলেক্ট করছি নির্দিষ্ট কিছু ধরো এখানে আমরা তড়িৎদ্বার ব্যবহার করছি। তাহলে সেই তড়িৎদ্বার যখন ব্যবহার করছি, তড়িৎদ্বার হিসাবে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। আমরা ধরো কপারের তড়িৎদ্বার ব্যবহার করতে পারি, আর একটা হয়তো জিঙ্কের তড়িৎদ্বার ব্যবহার করতে পারি। ঠিক আছে, দু রকমের তড়িৎদ্বার আমরা এখানে ব্যবহার করছি, একটা ধাতব পাত। এবার এই ধরো কপারের তড়িৎদ্বার, তাহলে এই কপারের তড়িৎদ্বার যেটা ব্যবহার করছি সেখানে কি হচ্ছে, এই তড়িৎ ঋণাত্মকতা সিরিজ বলে একটা কথা আছে, মানে তড়িৎ সক্রিয়তা শ্রেণী। তড়িৎ সক্রিয়তা শ্রেণী বলতে যে কোন ধাতুটা বেশি সক্রিয়। তাহলে হয়তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে জিঙ্ক যে ধাতুটা আছে, সেই জিঙ্ক ধাতুটা কি হচ্ছে, সেটা যেটা ঘটছে অটোমেটিক্যালি, যেটা ঘটছে যে বাইরে থেকে কোনো উৎস নেই, কিন্তু এটাই তো একটা তড়িতের উৎস, সেটা কি করে একটা তোমার তড়িৎ সৃষ্টি করছে সেটা আমাকে একটু বুঝতে হবে। এই জিঙ্কটা কি করছে, অটোমেটিক্যালি জিঙ্কের যে আয়নগুলো আছে সেই আয়নগুলো জলীয় দ্রবণে চলে আসছে। কিভাবে আসছে, জিঙ্ক কি করছে, ইলেকট্রন বর্জন করছে, বর্জন করলে দুটো করে ইলেকট্রন বর্জন করলে সেটা কিসে রূপান্তরিত হয়, Zn2+ আয়নে রূপান্তরিত হয়। সেই Zn2+ আয়নটা কোথায় চলে আসছে, জলীয় দ্রবণে। তাহলে পড়ে থাকছে কি, ইলেকট্রনগুলো পড়ে থাকছে। ইলেকট্রনগুলো কোথায় পড়ে থাকছে, এই জিঙ্কের তড়িৎদ্বারে। যত বেশি Zn2+ আয়ন জলীয় দ্রবণে আসবে, ইলেকট্রনগুলো পড়ে থাকবে, তাই না? তাহলে এখানে একটা কথা দেখো, যেটা দেখতে পাচ্ছি যে জিঙ্ক যখন ইলেকট্রন মুক্ত করছে সেই ঘটনাটাকে বলা হয় জারণ বিক্রিয়া। ইলেকট্রন মুক্ত করাকে কি বলা হয়, জারণ বিক্রিয়া। হ্যাঁ, কি বলা হয়, জারণ। তাহলে জারণ যেখানে হয় সেই তড়িৎদ্বারটাকে আমরা বলি অ্যানোড। কি বলি, অ্যানোড বলি। ঠিক আছে, অ্যানোড। কিন্তু এক্ষেত্রে অ্যানোড কিন্তু দেখো ঋণাত্মক হচ্ছে এই অর্থে যে ইলেকট্রন তো বর্জন করছে, তাহলে ইলেকট্রনগুলো এই তড়িৎদ্বারে পড়ে থাকছে। তাহলে এখানে ইলেকট্রনের কি হচ্ছে, ইলেকট্রনের তোমার অতিরিক্ত ইলেকট্রন এখানে জমা হচ্ছে, কিন্তু ইলেকট্রনের আধিক্য দেখা যাচ্ছে। একই রকম ভাবে দেখো এবার কপার কি করছে, কপার কম ধনাত্মক বলে কপারে যেটা হচ্ছে, এই ধনাত্মক আয়নগুলো হয়তো কি হচ্ছে, যে কপারের যে আয়নগুলো ছিল সেই কপারের আয়নগুলো কপারে কি হচ্ছে, এইখানে এই কপার তড়িৎদ্বারের উপর চলে আসছে Cu2+ আয়নগুলো। সাপোজ এই Cu2+ আয়ন আছে, সেই Cu2+ আয়নগুলো কোথায় আসছে, অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে কপারের দিকে চলে আসছে, কপারের তড়িৎদ্বারের দিকে। কপারের তড়িৎদ্বারের দিকে এসে কি হচ্ছে, এই Cu2+ আয়নটা ইলেকট্রন গ্রহণ করছে। কোত্থেকে গ্রহণ করছে, এই কপার তড়িৎদ্বার থেকে ইলেকট্রনটা গ্রহণ করছে, দিয়ে কি উৎপন্ন করছে, কপার ধাতু উৎপন্ন করছে। ঠিক আছে, তার মানে এইখানে যেটা হচ্ছে, ইলেকট্রন যেহেতু নিয়ে নিচ্ছে, এখানে কপার জমা হচ্ছে, এবং ইলেকট্রন যখন নিয়ে নিচ্ছে তখন কি হচ্ছে, এর মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি মানে ধনাত্মক আধান উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে ঘটনাটা যেটা ঘটছে, একটা তড়িৎদ্বারে ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রন জমা হচ্ছে, একটা তড়িৎদ্বারে ইলেকট্রন বর্জিত হচ্ছে। মানে এই ঘটনাটা এই কার মাধ্যমে হচ্ছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের স্বতঃস্ফূর্ত আয়নে বিয়োজনের মাধ্যমে এই ঘটনাটা অটোমেটিক্যালি ঘটছে। এবং এই ঘটার ফলে যেটা হচ্ছে, দেখো এই তড়িৎদ্বারে ধনাত্মক আয়নের আধিক্য দেখা যাচ্ছে, এই তড়িৎদ্বারে ঋণাত্মক আধানের আধিক্য দেখা যাচ্ছে। ফলে এই যে দুটো টার্মিনাল, দুটো প্রান্ত, সেই দুটো প্রান্তের মধ্যে একটা বিভবের পার্থক্য সৃষ্টি হচ্ছে না, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যে এটা ধনাত্মক আধানে আহিত হলে এই প্রান্তটা এই প্রান্তটা আমি এদিকটা মুছে দিচ্ছি, এই প্রান্তটা কি সৃষ্টি, এটা উচ্চ বিভব। আমরা পড়েছি আগের ক্লাসে যে বিভব মানে হচ্ছে ধনাত্মক আধানে আহিত বস্তুর উচ্চ বিভব কাকে বলা হয়, যখন তোমার পজিটিভ আধান বেশি থাকে। আর এই প্রান্তটা কি সৃষ্টি হচ্ছে, নিম্ন বিভব। মানে একটা বিভবের পার্থক্য সৃষ্টি হচ্ছে না, কিসের জন্য, আধানের পার্থক্যের জন্য। আধানের পার্থক্যটা সৃষ্টি হচ্ছে কি থেকে, রাসায়নিক শক্তি রূপান্তরিত হচ্ছে, তার ফলে একটা আধানের পার্থক্য সৃষ্টি হচ্ছে, একটা বিভবের পার্থক্য উৎপন্ন হচ্ছে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে, অ্যানোড আর কিসের মধ্যে বলো, ক্যাথোডের মধ্যে। তাহলে এই ঘটনাটা কিন্তু ব্যাটারির ভেতরে ঘটে চলেছে, এবং এই ব্যাটারিটা কিন্তু দেখো এখন তুমি ব্যবহার করছো না, মুক্ত অবস্থায় আছে। ব্যাটারির সাহায্যে কিছু কি বাল্ব যুক্ত করেছো, এখনো পর্যন্ত তুমি যুক্ত করোনি বাল্বটাকে। তাহলে এই অবস্থায় ভালো করে বোঝো, এই যে অবস্থায় যে দুটো বিভবের যে পার্থক্যটা সৃষ্টি হচ্ছে ব্যাটারির ভেতরে, যে ধনাত্মক ও ঋণাত্মক
মেরুর মধ্যে ব্যাটারির দুটো পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল থাকে, তো একটা ব্যাটারি যখন ইউজ করানো লেখা থাকে দেখবে, তাহলে ওই দুটোর মধ্যে যে বিভবের যে পার্থক্য, সেই বিভবের পার্থক্যটাকেই আমরা কি বলি, তড়িৎচালক বল বলি। কি বলি? এই দুটো প্রান্তের মধ্যে যে বিভবের পার্থক্য, যেটাকে আমরা এপসাইলন ক্যাপিটাল ই দিয়ে লিখতে পারি অনেক সময়, সেটাকে আমরা কি বলি, তড়িৎচালক বল। তড়িৎচালক বল কিন্তু আসলে কথাটাই বলছে তড়িৎচালক বল, আসলে উৎপন্ন হচ্ছে একটা তড়িৎ শক্তি। প্রকৃতপক্ষে এটা কিন্তু একটা তড়িৎ শক্তি, ঠিক আছে, তড়িৎ শক্তি এটা। তাহলে এই তড়িৎ শক্তিটা সেটা উৎপন্ন করছে কে? এই বিভবের পার্থক্য, যেটাকে আমরা কি বলি, তড়িৎচালক বল বলি। তাহলে তড়িৎচালক বলটা হচ্ছে কিন্তু ব্যাটারির অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। তড়িৎচালক বল অর্থাৎ বিভবের পার্থক্য, যেটা মুক্ত বর্তনীতে, কোন বর্তনীতে? অবশ্যই, তাহলে কি বলতে হবে এটা বলো, এই তড়িৎচালক বলের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে কোন বর্তনীতে? অবশ্যই মুক্ত বর্তনীতে। মানে এখনো কিন্তু ব্যাটারিটাকে কি করনি, তুমি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করেছো? এখানে কি কোনো বাল্ব যুক্ত করেছো? করোনি। তাহলে মুক্ত বর্তনীতে ধনাত্মক ও ঋণাত্মক মেরুর মধ্যে যে বিভবের পার্থক্য, অর্থাৎ ক্যাথোড ও অ্যানোডের মধ্যে যে বিভবের পার্থক্য, সেটাকে আমরা কি বলি, তড়িৎচালক বল বলি। এবং এটা কিন্তু একটা আসলে বিভব প্রভেদ। আসলে কি একটা কি, মুক্ত বর্তনীতে বিভব প্রভেদকে কি বলা হয়, দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ, সেটাকে আমরা কি বলি, তড়িৎচালক বল বলে থাকি। বোঝা গেল? তাহলে এই তড়িৎচালক বলটাই কিন্তু মেন সমস্ত কিছু শক্তির উৎস। তাহলে তড়িৎচালক বল কি থেকে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়? রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্টি হয়, এগুলো কিন্তু পয়েন্ট করে লিখতে হবে যে তড়িৎচালক বল কিভাবে সৃষ্টি হয়, পরীক্ষায় আসে। রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে কিন্তু কিসে কি সৃষ্টি হয়, শক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে কিন্তু তড়িৎচালক বল সৃষ্টি হয়। তড়িৎচালক, এই বানানটাও লেখা আছে অনেক বই, তড়িৎচালক বল সৃষ্টি হয়। কিন্তু এইবার দেখো, তাহলে বোঝা গেল তড়িৎচালক বল ব্যাপারটা কি। এইবার দেখো ঘটনা যেটা হচ্ছে, এইবার যদি এই ব্যাটারিটাকে আমি বাহ্যিক বর্তনীতে কি করি, যুক্ত করি, তাহলে আমি এখানে ছোট করে আবার ব্যাটারিটাকে আঁকছি। আমরা কি করলাম, এটাকে ওই তড়িৎদ্বার দুটোকেই দেখাচ্ছি এখানে। আমি কি করছি, বাহ্যিক একটা, এবার এটাকে আমি কি করলাম, একটা বাল্বের সঙ্গে যুক্ত করে দিলাম। ব্যাটারি তো, ব্যাটারির সঙ্গে আমরা কি করলাম, একটা, এই হচ্ছে একটা বাল্বের ফিলামেন্ট, এইভাবে যুক্ত করে দিলাম। তাহলে এখানে কি ছিল, ভালো করে দেখো, এই দিকটা কি তৈরি হয়েছিল, ধনাত্মক আধান তৈরি হয়ে বসেছিল, তাই না? এখানে আধিক্য ছিল, ইলেকট্রনের আধিক্য এখানে কম, এখানে ইলেকট্রনের আধিক্য বেশি। তাহলে এবার কি হতে থাকবে, ইলেকট্রনগুলো কোন দিকে ফ্লো করতে শুরু করবে, ইলেকট্রন প্রবাহ হবে কোন দিকে, বেশি থেকে কমের দিকে। ইলেকট্রনগুলো অ্যানোড থেকে কোন দিকে প্রবাহিত হতে থাকবে, ক্যাথোডের দিকে প্রবাহিত হতে থাকবে। তার ফলে তাহলে এটা ইলেকট্রনের প্রবাহ হতে থাকবে। তাহলে তড়িৎটা কোন দিকে প্রবাহিত হবে, প্লাস থেকে মাইনাসের দিকে। তড়িৎ প্রবাহ আমরা কি জানি, প্লাস থেকে কোন দিকে হয়, এই জন্য আমি বলি প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবং তার ফলে যেটা হচ্ছে এই তড়িৎ শক্তি আবার কিসে রূপান্তরিত হচ্ছে বলো। এবার যে বাইরে যে তড়িৎ শক্তিটা আসলো, এটা কোন বর্তনীতে, অবশ্যই বদ্ধ বর্তনীতে, তাই না? এই যে যুক্ত করে দিলে তুমি যখন, তাহলে বদ্ধ বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা ঘটছে, তড়িৎ শক্তি কি হচ্ছে, বাল্বের ক্ষেত্রে সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, আলোক শক্তিতে সেটা কিন্তু রূপান্তরিত হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তি এখানে, তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তি অর্থাৎ তাপ শক্তি বা অন্য কোনো শক্তিতে কি হচ্ছে, এখানে রূপান্তরিত হচ্ছে। তাহলে বদ্ধ বর্তনীতে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হয়। বদ্ধ বর্তনীতে কি হয়, তড়িৎটা প্রবাহিত হতে শুরু করে। এখানে দেখো তড়িৎটা কিন্তু এখনো প্রবাহিত হতে শুরু করেনি, কিন্তু বদ্ধ বর্তনীতে তড়িৎটা প্রবাহিত হতে শুরু করে। বাহ্যিক বর্তনীতে সেখানে অন্য শক্তিতে তড়িৎ শক্তিটা এবার কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। এবার এই অন্য শক্তিতে যখন রূপান্তরিত হয়, তখন তার মানে কি, এটা একটা কি, রোধ তো, এটা একটা রোধ। রোধ মানে কি হচ্ছে, বাইরে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে এই বাহ্যিক বর্তনীতে, রোধটা আমরা পরে আসছি। তাহলে এই যে ধরো কি আছে তোমার কাছে, ব্যাটারিটা আছে, তাহলে এই বাইরের বর্তনীতে এই দুটো তোমার প্রান্তের মধ্যে, অর্থাৎ তড়িৎদ্বারের যে দুটো প্রান্ত, তার মধ্যে কি হচ্ছে, যে বিভব প্রভেদটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু এখন আলাদা। বুঝতে পারলে? এইখানে দেখো বাহ্যিক বর্তনীতে
বাহ্যিক বর্তনীতে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ, অর্থাৎ এখন যে বিভব প্রভেদ তাদের মধ্যে বিভবের পার্থক্য, এই দুটো প্রান্তের মধ্যে ক্যাথোড আর কিসের মধ্যে, অ্যানোডের মধ্যে যে বিভবের পার্থক্য, সেই বিভবের পার্থক্যটাকে আমরা কি বলি, প্রান্তীয় বিভব প্রভেদ। এটা কিন্তু তড়িৎচালক বল না, এটা হচ্ছে কি প্রান্তীয় বিভব প্রভেদ। কোনটাকে, বদ্ধ বর্তনীতে যখন তড়িৎ কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তখন তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ হয় সেটাকে আমরা কি বলি, প্রান্তীয় বিভব প্রভেদ। এখন এইটা যখন কি দিয়ে মাপা হচ্ছে, কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এইভাবে দুটো প্রান্তকে মাপছি, একটা ভোল্ট মিটার যুক্ত করি, কি যুক্ত করি এখানে, একটা ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপতে হয়। এখন এই দুটো প্রান্তে যদি আমরা দেখি যে বিভব প্রভেদের মান কত, অর্থাৎ তড়িৎচালক বলের মানটা ধরো এখানে আসলো 12 ভোল্ট, কত আসলো, ভোল্ট আমরা জানি বিভব প্রভেদের একক। মুক্ত বর্তনীতে ভোল্টেজটা কত আসছে, ধরো এখানে 12 ভোল্ট। কিন্তু বদ্ধ বর্তনী যেই করে দিলাম, সেই সঙ্গে সঙ্গে দেখলাম সেই একই দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদটা কিন্তু এর মানটা কত আসছে, ধরো এই ভোল্টেজটার মান আসছে ধরো 8 ভোল্ট আসছে। তাহলে প্রান্তীয় বিভব প্রভেদের মানটা কি হয়, কিছুটা হলেও কম হয়, কার তুলনায়, তোমার তড়িৎচালক বলের তুলনায়। এবং সেটা কেন হয় সেটা এবার আমাকে একটু দেখতে হবে। এখন দেখো, আমি একটা কথা তার মানে বলছি বারবার করে, যে তড়িৎচালক বল হচ্ছে মুক্ত বর্তনীতে যে মেন ভোল্টেজটা, সেটা হচ্ছে দুটো ব্যাটারির দুটো তড়িৎদ্বারের মধ্যে। কিন্তু বদ্ধ বর্তনীতে যখন তড়িৎ প্রবাহিত হতে শুরু করে, তখন ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যে ভোল্টেজটা, সেটাকে কি বলা হয়, প্রান্তীয় বিভব প্রভেদ। সেটার মানটা কিছুটা হলেও কমে যাচ্ছে। এখন কেন কমে যাচ্ছে, কেন, তাহলে মেন টোটাল হচ্ছে এনার্জি সে প্রডিউস করছে কত, ব্যাটারিটা কতটা ভোল্টেজ তৈরি করছে, এই ব্যাটারিটাকে আমরা কিভাবে সিম্বলিক ডায়াগ্রামে লিখি, এরকম ভাবে লিখি তো, প্লাস আর মাইনাস এরকম সেল, এরকম ভাবে তো লিখি সাধারণত। তো এটাই কিন্তু আসলে এই জিনিসটা, তাই না, এইটাই তো এই ছবিটা যেটা আমরা দেখিয়ে থাকি ব্যাটারির চিহ্নটাকে, সেলটাকে, কোষের চিহ্নটাকে, তড়িৎ কোষ। এখন যেটা বলছি আমি, যে তাহলে ঘটনাটা কি ঘটছে, ব্যাটারির ভেতরে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে 12 ভোল্টের, এখন এই 12 ভোল্টটা হচ্ছে বিভব প্রভেদ। তাই এটাকে আরেক রকম ভাবে সংজ্ঞা দিতে পারা যায়, যে সেটা আসছি আমি। তার আগে বলি যে তাহলে এই 12 ভোল্ট যেটা তৈরি করলো, তার মধ্যে বাইরে যেটা আসলো, মানে বাহ্যিক বর্তনীতে বাইরে, এটা হচ্ছে কি আসছে, বাইরের বর্তনীতে যে ভোল্টেজটা পাচ্ছিস সেটা কতটা, 12 ভোল্ট পাচ্ছিস না, কমে যাচ্ছে 8 ভোল্ট। এটাকেই বাইরের বর্তনীতে যে ভোল্টেজটা পাচ্ছিস সেটাকেই প্রান্তীয় বিভব প্রভেদ বলছিস। তাহলে এই 8 ভোল্টের মধ্যে 12 ভোল্টের মধ্যে 8 ভোল্ট এখানে প্রান্তীয় বিভব প্রভেদ হিসাবে পেলি, মানে তুই বাহ্যিক শক্তি হিসাবে উৎপন্ন করতে পারলি, মানে সেটা রূপান্তরিত করতে পারলি, মানে কার্যকরী ক্ষেত্রে। তাহলে বাকি 4 ভোল্ট গেলটা কোথায়, এটা একটা স্বাভাবিক প্রশ্ন, 4 ভোল্টটা গেল কোথায়। তাহলে নিশ্চয়ই এবার ঘটনা যেটা হয়, দেখো যখনই তুমি কি করছো, এখানে একটা তড়িৎ এখানে একটা তোমার কি করছো, দেখো একটা ব্যাটারিটাকে যুক্ত করছো, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হতে শুরু করছে। তো এখন তড়িৎটা কি শুধুমাত্র বাইরে প্রবাহিত হয়, তড়িৎটা তো বদ্ধ বর্তনী হতে গেলে কি হতে হবে, তড়িৎটাকে তো ভেতরেও প্রবাহিত হতে হবে, বদ্ধ বর্তনী না, বাইরে দেখো প্লাস থেকে মাইনাস, আর ভেতরে হচ্ছে মাইনাস থেকে কোন দিকে প্লাস, আসলে মাইনাস থেকে প্লাস মানে পজিটিভ আয়নগুলো বেরিয়ে আসছে এদিকে, পজিটিভ আয়নগুলো এখানে আসছে, তো পজিটিভ আয়ন এদিকে মুভ করছে, যেদিকে পজিটিভ আয়নগুলো কি করছে, যাচ্ছে, সেই দিকটাকে আমরা কি বলি, কারেন্টের দিক বলি। তাহলে যেটা তো হচ্ছে তাই, তাহলে তড়িৎ কিন্তু বাইরেও যেমন প্রবাহিত হয়, ব্যাটারির ভেতরেও প্রবাহিত হয়, এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তড়িৎ বাইরে, তড়িৎ প্রবাহ যেমন বাইরে হচ্ছে এখানে প্লাস থেকে মাইনাসের দিকে, তেমনি ভেতরেও হবে, তবেই তো কি হচ্ছে, বদ্ধ বর্তনী সম্পূর্ণ হবে। এইবার যেটা ঘটনা হয়, দেখো যখন ভেতরে যখন তড়িৎটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনগুলো ধরো প্রবাহিত হচ্ছে, আয়নগুলো যখন কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তখন সেই আয়নগুলো তাদের যাওয়ার পথে কি হচ্ছে, বাধার সম্মুখীন হয়। কেন বাধার সম্মুখীন হয়, তার ভেতরে কি রয়েছে, অন্যান্য আয়ন রয়েছে, সেটা নির্ভর করছে কত দূরত্ব রয়েছে তাদের মধ্যে, দুটো তড়িৎদ্বারের মধ্যে কতটা রাস্তা যেতে হচ্ছে, কতটা ঘর্ষণ হচ্ছে, মানে তাদের মধ্যে কতবার ফ্রিকশন, তোমার কলিশন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, যাওয়ার পথে তো বাধার সৃষ্টি হয়। তাহলে এই অভ্যন্তরে আয়নগুলো যাওয়ার সময় একটা কি হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে। এই বাধাটাকে যেটা আমরা বলি সেটা হচ্ছে কি বলি, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ বলা হয়। তাহলে
কি হচ্ছে, আভ্যন্তরীণ রোধটাকে আমরা স্মল আর দিয়ে লিখি। আভ্যন্তরীণ রোধ ব্যাপারটা হচ্ছে কি, তার মানে তাহলে এই তড়িৎটা প্রবাহিত হওয়ার সময় ইলেকট্রনগুলো বা আয়নগুলো যাওয়ার পথে কি হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে, সেটাকে আমরা কি বলি, আভ্যন্তরীণ রোধ বলি। তাহলে এই আভ্যন্তরীণ রোধ, যে তড়িৎটা এখন প্রবাহিত হচ্ছিল, কত তড়িৎ প্রবাহিত হচ্ছিল, আই তড়িৎটা বাইরে প্রবাহিত হচ্ছিল, ভেতরেও তাহলে কি হচ্ছে, সে একই পরিমাণ আই তড়িৎই যাবে, কিন্তু একটা কি হচ্ছে, ভেতরে একটা বাধার সম্মুখীন হচ্ছে, ছোট হাতের আর, আভ্যন্তরীণ রোধ। এখন সেটা যদি হয়ে থাকে, তাহলে আমরা সেখান থেকে যেটা জানি যে ভেতরে একটা বিভব প্রভেদ কিন্তু সৃষ্টি হচ্ছে, ভেতরেও একটা বিভব প্রভেদ, যেটাকে নষ্ট বিভব প্রভেদ, যেটা আমরা কিন্তু বাইরে পাচ্ছি না। তাহলে মোট 12 ভোল্টের থেকে কিছুটা ভেতরে কিন্তু নষ্ট হচ্ছে। কিসের জন্য নষ্ট হচ্ছে, এই আভ্যন্তরীণ রোধের জন্য ভেতরে কিছুটা শক্তি নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে, এই বাধাটাকে অতিক্রম করে তবেই তো সে বাইরে এসে পৌঁছতে পারবে। মোট 12 ভোল্ট, পুরোটা 12 ভোল্ট, তার মধ্যে কিছুটা শক্তি ভেতরে কি হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। তার ফলে বাকি যে শক্তিটা, সেটাই কিন্তু বাইরের বর্তনীতে এসে পৌঁছতে পারছে। সুতরাং এক্ষেত্রে দেখো 12 ভোল্ট ছিল মোট, 8 ভোল্ট বাইরে পেয়েছো, তাহলে নষ্ট বিভব প্রভেদের মান কত হবে, 12 ভোল্ট। এখানে উদাহরণ যেটা দিয়েছে সেই তার হিসাবে কত, 4 ভোল্ট সেখানে কিন্তু নষ্ট হচ্ছে। সেটা কিসের জন্য হচ্ছে, যে কোনো ব্যাটারির ভেতরে কি থাকে, একটা অভ্যন্তরে রোধ থাকে, বাধা থাকে। তাহলে বোঝা গেল। তাহলে সাধারণ ক্ষেত্রে যেটা হয়, সাধারণ ক্ষেত্রে ইএমএফ যেটা, সেটা কি হয়, প্রান্তীয় বিভব প্রভেদের থেকে বেশি হয়। হ্যাঁ, একটা তড়িৎ, একটা যখন ব্যাটারি যখন কার্যকরী হয়, অর্থাৎ যখন রূপান্তরিত হয় তড়িৎ শক্তি কিসে, অন্য শক্তিতে যখন রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে যখন রূপান্তরিত হচ্ছে, তখন কি দেখতে পাচ্ছ, তড়িৎচালক বলের মান প্রান্তীয় বিভব প্রভেদের থেকে কি হয় বলো, বেশি হয়। ঠিক আছে, তড়িৎচালক বল প্রান্তীয় বিভব প্রভেদের থেকে বেশি হয়। এবং কেন বেশি হয়, কারণ এই মোট যে তড়িৎচালক বলটা, সেটা বড় হাতের ই দিয়েও লেখা যায়, তা কিসটা কি হয়, প্রান্তীয় বিভব প্রভেদে উৎপন্ন করছে, আর বাকি যে ভোল্টেজটা সেটা কি হচ্ছে, ভেতরে নষ্ট হচ্ছে, যেটাকে ছোট হাতের ভি দিয়ে আমরা লিখতে পারি। অর্থাৎ ওই যেটা দেখিয়েছিলাম, দেখা যাচ্ছে নিচের অংশটা, অর্থাৎ আমরা যেটা দেখিয়েছিলাম যে টোটাল 12 ভোল্ট যেটা উৎপন্ন হচ্ছে, তার মধ্যে 8 ভোল্ট বাইরে পাচ্ছ, আর বাকি 4 ভোল্ট কি হচ্ছে, ভেতরে নষ্ট হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটা কিন্তু সমীকরণ কিসের, তড়িৎচালক বল ও প্রান্তীয় বিভব প্রভেদের মধ্যে যে সম্পর্ক, এবং ছোট হাতের ভিটা যেখানে হচ্ছে কি নষ্ট বিভব প্রভেদ। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এই তড়িৎচালক বলের সংজ্ঞাটা আমরা আরেক রকম ভাবে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছ যে তড়িৎচালক বল মানে মোট যে ব্যাপারটা পুরোটা, অর্থাৎ ভেতরে কার্য বাইরে কার্য, একটা ধনাত্মক আধানকে, একটা কাকে, ধনাত্মক আধানকে ভেতরে এবং বাইরে মুক্ত ও পুরো সম্পূর্ণরূপে যদি আমাকে কি করতে হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে আসতে হয়, তাহলে মোট যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা কি বলি বলো, সেই কার্যটাকে আমরা কি বলি, ধর সেই কার্যটা যদি ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ বাই কিউ, আমরা এটা জানি তো, সেটা মানে কি হচ্ছে, ভোল্টেজ না, এটা মানে আমরা কি জানি, মনে আছে, পড়েছিলাম আমরা, এটা আমরা পড়েছিলাম যে বিভব প্রভেদ মানে হচ্ছে কৃতকার্য ভাগ কি, আধান, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, পড়েছিলাম না, এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাকে কি বলা হয়, তার বিভব প্রভেদ বলা হয়। তাই তড়িৎচালক বলটাও তো একটা কি, তড়িৎচালক বলও তো কি একটা বিভব প্রভেদ। তো এক্ষেত্রে যে কৃতকার্যটা সেটা কিন্তু কি সম্পূর্ণ পথে, তাই এখানে ডাব্লিউটা হচ্ছে কি সম্পূর্ণ পথ, সম্পূর্ণ সম্পূর্ণ বদ্ধ পথ, বদ্ধ বর্তনীতে সেটাকে কি করতে হচ্ছে, বাইরে ও ভেতরে, দেখা যাচ্ছে সম্পূর্ণ বদ্ধ বর্তনীতে, মানে বাইরে ও ভেতরে একটা আধানকে সম্পূর্ণরূপে কি করতে হবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে আসতে যে মোট কার্যটা করতে হচ্ছে, সেটাকে আমি যদি আধান দিয়ে ভাগ করি, তাহলে একক আধানে যে পরিমাণ কার্য করতে হচ্ছে বদ্ধ বর্তনীতে, সম্পূর্ণ কার্যটাকে বলা হয় কি ইএমএফ বা তড়িৎচালক বল। বোঝা গেল, W1 নাম দিয়ে দিচ্ছি আমরা এখানে। আর যে তোমার প্রান্তীয় বিভব প্রভেদ যেটা বলছি, প্রান্তীয় বিভব প্রভেদের ক্ষেত্রে কিন্তু কৃতকার্যটা শুধুমাত্র কোথায়, বাইরের বর্তনীতে, শুধুমাত্র ক্যাথোড থেকে কোথায়, অ্যানোডে নিয়ে যেতে একটা ধনাত্মক আধানকে যে পরিমাণ কার্যটা করতে হয়, তড়িৎচালক বলের ক্ষেত্রে কি হচ্ছে, সম্পূর্ণ বর্তনীতে কার্যটা করতে হচ্ছে, সেই কারণেই তো কৃতকার্যের মানটাও বেশি হচ্ছে, তাই না।
এবং শুধু বাইরে যে কার্যটা সেটা কি তার কিছুটা অংশ। তাহলে এটাকে কিউ আধানকে শুধুমাত্র বাইরে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, মানে শুধুমাত্র বাহ্যিক বর্তনীতে ক্যাথোড থেকে অ্যানোডে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, প্রান্তীয় বিভব প্রভেদ বলতে পারি। আর ভেতরে যে কার্যটা করতে হচ্ছে ছোট স্মল ডাব্লু যদি আমরা বলি বা W3 বলি, সেই কার্যটা আসলে কি কিসের জন্য করতে হচ্ছে, ওই সেই কার্যটা সেটা তো আর বাইরে পাচ্ছি না ফিরে, সেটা হচ্ছে নষ্ট হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, নষ্ট বিভব প্রভেদ বলতে পারি। বোঝা গেল? তাহলে তিনটে ইকুয়েশন, একটা হচ্ছে কি W1 মানে মোট কৃতকার্য বাইরে ও ভেতরে, সেটাকে হচ্ছে তড়িৎচালক বল বলা হচ্ছে। শুধুমাত্র বাইরের কার্যটাকে বলা হয় প্রান্তীয় বিভব প্রভেদ, আর ভেতরে কার্য যেটা বাইরে আমি পাচ্ছি না, নষ্ট হচ্ছে, ভেতরে কিছুটা কাজ করতেই হচ্ছে, তড়িৎ শক্তি নষ্ট হচ্ছে, সেটাকে বলা হয় তোমার কি বলো, তোমার সেটা নষ্ট ভোল্টেজ আমরা বলে থাকি। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে তো দেখাতেই পারি যে, দেখা যাচ্ছে আমরা সেখানে দেখাতেই পারি যে অবশ্যই W1 ইজ ইকুয়ালস টু কি, মোট কার্য মানে কি বাইরের কার্য প্লাস ভেতরের কার্য। সুতরাং সেখান থেকেই তো ইকুয়েশনটা আসছে, W1 টু দিকে আমি একটাই আধানকে তো আনছি, একই আধানকে নিয়ে আসছি সমগ্র পথে, তাহলে সব দিকে আমি যদি কিউ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা সংজ্ঞা অনুযায়ী আমরা পড়েছিলাম কৃতকার্য বা আধান, একটু আগের পার্টটা যারা দেখোনি তারা একটু দেখে নিয়ে তারপরে এই ক্লাসটা অবশ্যই করবে। ঠিক আছে? তো এইটা মানেই হচ্ছে কি তড়িৎচালক বল, এটা মানেই তড়িৎচালক বল, এটা মানেই হচ্ছে কি প্রান্তীয় বিভব প্রভেদ, আর এটা মানেই হচ্ছে কি অভ্যন্তরীণ কি হচ্ছে নষ্ট বিভব প্রভেদ। একক কি, প্রত্যেকের এককই কি ভোল্ট, প্রত্যেকের এককই হচ্ছে ভোল্ট, বা এটা আমরা জানি তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। ক্লিয়ার হলো? তাহলে বাইরের বর্তনীতে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হলে সেটা প্রান্তীয় বিভব প্রভেদ, আর ভেতরে হচ্ছে কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে উৎপন্ন করে তড়িৎচালক বল। তড়িৎচালক বলটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে কারণ, আর তার ফল হচ্ছে কি, এর ফলেই তো কি হচ্ছে তড়িৎ উৎপন্ন হচ্ছে, এবং তড়িৎ যখন প্রবাহ হচ্ছে তখনই একমাত্র কি হচ্ছে বলো, প্রান্তীয় বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? যখনই তড়িৎ প্রবাহ হচ্ছে তখনই কিন্তু এই প্রান্তীয় বিভব প্রভেদটা কি হচ্ছে সৃষ্টি হচ্ছে। সুতরাং এইভাবে তড়িৎচালক বল ও প্রান্তীয় বিভবটা আমরা বুঝতে পারি। মানে একটা ব্যাটারি কিভাবে কাজ করে, তাহলে ভেতরে রাসায়নিকটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে, যতক্ষণ রাসায়নিকটা কি থাকবে অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, অর্থাৎ রাসায়নিক আয়নে বিয়োজিত হতে থাকবে, যখনই তড়িৎটা প্রবাহিত হচ্ছে আবার আয়নগুলো চলে যাওয়ার ফলে আবার কিছুটা আয়ন এখানে উৎপন্ন হয়ে এই দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজটা কি রাখছে, একটা নির্দিষ্ট পরিমাণ রাখছে। থাকে না একটা ব্যাটারি দেখবে গায়ে লেখা থাকে যে 1.5 ভোল্টের ছোট ব্যাটারিগুলো, তার মানে এই বিভব প্রভেদটা সৃষ্টি করছে কি এই আধানের পার্থক্যের জন্যই তো। তা যতক্ষণ এই আধানগুলো থাকবে, যতক্ষণ রাসায়নিকটা সক্রিয় থাকবে, ততক্ষণ একটা ব্যাটারি কার্যকরী থাকে। তারপর সেই ব্যাটারিটাকে ফেলে দিতে হয়, অথবা আবার কি করতে হয়, রিচার্জ করতে হয়, যদি কি করা যায় সেকেন্ডারি সেলগুলো হয় সেগুলো আবার রিচার্জ করতে হয়। রিচার্জ মানে উল্টো কাজ করতে হয়, তখন কিন্তু মনে রাখবে রিচার্জ করা মানে হচ্ছে কি, নর্মাল ইউজ করা মানে কি, আমার মোবাইল এখন ভিডিও রেকর্ড করছে, তার মানে কি রূপান্তরিত হচ্ছে অন্য শক্তিতে, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে আলোক শক্তিতে। কিন্তু যদি আমি ব্যাটারিটাকে আমার মোবাইলটা অফ করে দিয়ে এবার আমি কি করি, চার্জ করা মানে কি বাইরের তড়িৎ শক্তিটা আবার রাসায়নিকে রূপান্তরিত হচ্ছে, ঠিক উল্টোটা একটু মনে রাখবে এখানে। হ্যাঁ, এখানে নর্মাল কি হয়, নর্মাল ওয়ার্কিং কি হয়, ব্যাটারি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে, সেই তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে অন্য শক্তিতে। কিন্তু রিচার্জ করার সময় যেটা হয় সেটা হচ্ছে বাইরে থেকে তড়িৎ দিচ্ছি, আমি ব্যাটারি প্লাগের সঙ্গে যুক্ত করছি না, আমার বাড়িতে প্লাগ পয়েন্ট দিয়ে সুইচ অন করে রিচার্জ করছি, চার্জ করছি, চার্জের সময় তড়িৎটা আবার এই রাসায়নিকটাকে কি করছে সক্রিয় করছে, যাতে পরে সেটাকে আমরা আবার কি করতে পারি ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো আমরা তাই দেখলাম যে একটা ব্যাটারি হচ্ছে তড়িতের উৎস, অর্থাৎ ব্যাটারির ভেতরে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, কিসে রূপান্তরিত হয়, ব্যাটারির ভেতরে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য কি হয়, ব্যাটারির ভেতরে রাসায়নিক আছে তড়িৎ বিশ্লেষ্য আয়নে বিয়োজিত হয়ে ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানের কি হচ্ছে আধিক্য সৃষ্টি করছে, ব্যাটারির কি হচ্ছে দুটো টার্মিনালের ভেতরে, একটা প্লাস একটা কি সৃষ্টি করছে মাইনাস। যতক্ষণ আধানের এই পার্থক্যটা রয়েছে ততক্ষণ তড়িৎটা প্রবাহিত হবে। তাহলে এবার বাইরের বর্তনীতে আমরা কি করছি, তড়িৎ পেতে গেলে একটা বাল্ব যুক্ত করছি, বা যে কোনো বদ্ধ বর্তনীকে যখন যুক্ত করছি তখন তড়িৎটা কি হচ্ছে প্রবাহিত হতে শুরু করছে, প্লাস থেকে কোন দিকে মাইনাসের দিকে। কতক্ষণ ধরে হবে প্রবাহিত, এটা যদি এ টার্মিনাল হয়, এটা যদি বি টার্মিনাল হয়, তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে একটা কি হচ্ছে বিভবও রয়েছে,
কার বিভব বেশি, যে প্লাস সেটা হচ্ছে কি উচ্চ বিভবে রয়েছে, যেটা মাইনাস সেটা নিম্ন বিভবে রয়েছে। অর্থাৎ বিভবের একটা কি সৃষ্টি হয়েছে, বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে, তাই না? বিভব প্রভেদ, এই বিভব প্রভেদটা কে সৃষ্টি করছে, ভিএ মাইনাস ভিবি, আসলে ব্যাটারির তড়িৎ চালক বল। ব্যাটারির ভেতরে যে তড়িৎ চালক বলটা, সেই তড়িৎ চালক বলটাই কি উৎপন্ন করছে বলো, এই বিভব প্রভেদের সৃষ্টি করছে। রাসায়নিক শক্তি কিসের রূপান্তরের মাধ্যমে, তড়িতের মাধ্যমে, বিভব প্রভেদ। তাহলে এই যে তারা, আমি বললাম এটা একটা বাল্ব হোক বা যাই হোক না কেন, একটা বৈদ্যুতিক বাল্ব বা একটা কন্ডাক্টর, যে কোনো তড়িৎ, বৈদ্যুতিক বাতি হোক অথবা কি হোক, যে কোনো কিছুকে চালানোর জন্য, সেটা বৈদ্যুতিক বাতি অথবা ফ্যান, ঠিক আছে, টিভি, যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা জিনিসকে চালানোর জন্য আমার কি লাগে, তড়িৎ লাগে, অর্থাৎ বিভব প্রভেদ লাগে, তার মানে ব্যাটারি লাগে। তাহলে এই প্রত্যেকটা ডিভাইস যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে আমরা কি বলতে পারছি, পরিবাহী। যার মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হয়, আমি ধরলাম এইগুলো হচ্ছে সব একটা নির্দিষ্ট পরিবাহীকে সূচিত করছে। আর এই যে দুটো টার্মিনাল, সেই দুটো টার্মিনালে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি আছে বলো, বি আছে। এদের মধ্যে বিভব প্রভেদটা কত আছে, একটা প্রান্ত ভি এ আর একটা প্রান্তে কি আছে, ভি বি আছে। এই জিনিসটা আমরা দেখিয়েছি এখানে ব্যাটারি। তাহলে এই পুরো ঘটনাটাই আমরা এইভাবে এখানে সহজ করে দেখাচ্ছি। এইবার তড়িৎ কখন প্রবাহিত হয়, তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। অর্থাৎ এই পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎটা প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে কোন দিকে, নিম্ন বিভবের দিকে। এবং সেটা কতটা হারে প্রবাহিত হবে, কত বেশি প্রবাহিত হবে, সেটা নির্ভর করবে কিসের উপর, এই বিভব পার্থক্যের উপর। যত বেশি বিভবের পার্থক্য হয়, তত আমরা জানি, যেমন জলের উচ্চতার যত পার্থক্য হয় তত বেশি জল প্রবাহটা হয় না, তত বেশি জলের ফ্লোটা তাড়াতাড়ি ফাস্ট ফ্লো করে না উঁচু থেকে নিচু জায়গাতে। তেমনি তড়িতের ক্ষেত্রেও আমরা পড়েছিলাম যে যত আধানের পার্থক্য থাকবে তত বেশি করে আধান কি হবে, তত তাড়াতাড়ি একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তাই না? একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত হবে আধানগুলো। তো সেই জন্য একটা সূত্র আছে যে বলা হয়, এই যে আধান প্রবাহিত হচ্ছে অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎটা আসলে এই বিভবের যে পার্থক্যটা, বিভব পার্থক্য যেটা, সেই বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। বিভব পার্থক্য কমে গেলে তড়িৎ প্রবাহটাও হ্রাস পাবে। অর্থাৎ বিভব প্রভেদ তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতিক। এটাই ওহমের সূত্র, যে কোনো পরিবাহীর দু প্রান্তের যে বিভব প্রভেদটা, সেই বিভব প্রভেদ তড়িৎ প্রবাহের সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। এটাই ওহমের সূত্র। অর্থাৎ ভি এ মাইনাস ভিবিকে যদি আমরা ভি দিয়ে লিখি, তাহলে ভি সমানুপাতিক কি হচ্ছে, আই। কিন্তু এখানে কতগুলো কন্ডিশন তোমাকে নির্দিষ্ট চিহ্নিত করে দিতে হবে। অর্থাৎ কি কন্ডিশন, যে বলা হয় এটা সাধারণত তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে এই সূত্রটা প্রযোজ্য, অর্থাৎ এই সম্পর্কটা প্রযোজ্য হবে। ঠিক আছে, অবশ্য তার মানে কি বুঝতেই পারছো, তাপমাত্রা পরিবর্তন হলে এই সম্পর্কেরও কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এবং অন্যান্য ভৌত অবস্থা বলতে যেটা আমরা বোঝাই সেটা হচ্ছে এই যে পরিবাহী তারটা আছে, সেই পরিবাহী তারের দৈর্ঘ্য হতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা আসবো পরে, প্রস্থচ্ছেদ, হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাহলে উপাদান, এইগুলো যদি পরিবর্তন হয়, হ্যাঁ, সেইগুলো যদি পরিবর্তন হয়, তাহলে সেগুলো যদি পরিবর্তন না হয়, তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, তাহলে এই সম্পর্কটা কি হবে, ভ্যালিড হবে, অর্থাৎ এটাকে মান্য করবে। এবং এটা যদি মান্য করে থাকে, তাহলে এই সম্পর্ক থেকে আমরা যেটা সমানুপাতিক একটা ধ্রুবক পাই, সেটাকে আমরা কি বলি, আর বলি। যেটাকে আমরা কি বলি, আর হচ্ছে একটি, যেখানে আর হচ্ছে একটি সমানুপাতিক ওহমের সূত্রের ধ্রুবক বা সমানুপাতিক কি ধ্রুবক, যেটাকে আমরা কি নামে চিনি, পরিবাহীর রোধ বলি। অর্থাৎ পরিবাহীর রোধ, এই কথাটা কি, পরিবাহীর রোধ। অর্থাৎ রোধ ব্যাপারটা মানে হচ্ছে কি, রোধ যদি তুমি সাধারণভাবে বুঝতে চাও, রোধ মানে যখন এই আয়নগুলো প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই দিকটা প্লাস আছে, প্লাসের আধিক্য, আর এই দিকটা কি আছে, মাইনাসের আধিক্য। তো ইলেকট্রনগুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনগুলো মাইনাস থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে,
প্লাসের দিকে। এই যাওয়ার পথে ইলেকট্রনগুলো কি হচ্ছে বলতো, বিভিন্ন ধনাত্মক যে আধানগুলোও তো আছে, একটা পরিবাহীর মধ্যে তো শুধু ইলেকট্রন নেই, সেখানে ধনাত্মক আধানগুলো রয়েছে, আদার্স ইলেকট্রনসও রয়েছে। তাহলে যাওয়ার পথে তারা কি হচ্ছে, বাধার একটা সম্মুখীন হচ্ছে। তাই তড়িৎ প্রবাহের সময় আধানগুলো যে বাধার সম্মুখীন হয় সেটাকেই কি বলা হয়, তার রোধ বলা হয়। তাহলে পরিবাহীর রোধের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে তড়িৎ প্রবাহের সময় আধানগুলো যে বাধার সম্মুখীন হয়, ধনাত্মক আধানের সঙ্গে সংঘর্ষ হচ্ছে যাওয়ার সময়, অথবা অন্যান্য ইলেকট্রনের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে, তার ফলে একটা তারা কি হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে। সেই বাধাটাকেই কি বলা হয়, পরিবাহীর রোধ বলা হয়। তাই এইভাবে আমরা রোধের সংজ্ঞা দিতে পারি। তাই রোধের সংজ্ঞা আমরা দুভাবে দিতে পারি। রোধের সংজ্ঞা আমরা দিতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ মানে গুণগত সংজ্ঞা। গুণগত মানে আসলে ব্যাপারটা কি, এই যে বাধাটা, গুণগত সংজ্ঞা যেটা বললাম, এই বাধার সম্মুখীন হওয়াটাকেই কি বলা হয়, রোধ বলা হয়। আর যদি ওহমের সূত্র থেকে দাও, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দিতে পারো। ওহমের সূত্র থেকে দেখতে পাচ্ছ এই যে সমীকরণটা আসছে, আসলে রোধ বলতে আর কেই বোঝানো হয়। তাহলে আর হচ্ছে কি, সেই বাধাটাকে তারা সূচিত করছে। তাহলে বাধা, এখানে আর এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, সমানুপাতিক ধ্রুবক যেটা, সেটাই কিন্তু পরিবাহীর রোধ। তাহলে V/I। তাহলে এইভাবে আমরা ওহমের সূত্র থেকে, যদি বলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তাহলে আমরা কি বলবো, কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যদি বিভব প্রভেদ সৃষ্টি করা হয়, তাহলে ওই পরিবাহের ভেতর দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হয়, এবং সেই বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহের যে অনুপাত, সেটাকেই কি বলা হয়, সেই পরিবাহীর রোধ বলা হয়। তাহলে রোধ থাকবেই, রোধ না থাকলে কিন্তু, রোধ খুব বেশি থাকলেও সমস্যা, খুব কম থাকলেও সমস্যা। তাহলে রোধের একক কি, এসআই একক কি রোধের, এসআই বা আমরা সাধারণত ব্যবহারিক একক যদি বলে থাকি, রোধের ব্যবহারিক একক হচ্ছে কি, রোধের ব্যবহারিক একক যেটা, সেটা দেখতে পাচ্ছ ভোল্টেজ যেটা, তার একক হচ্ছে ভোল্ট, আর তড়িতের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, ঠিক আছে। 1 ভোল্ট পার 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট পার 1 অ্যাম্পিয়ার, এটাকে কি বলা হয়, ওহম বলা হয়, 1 ওহম। তাহলে এইটা হচ্ছে কিন্তু, ওহম হচ্ছে কিসের একক, রোধের একক। ওহম হচ্ছে কিসের একক, রোধের একক। চিহ্নটা হচ্ছে এইটা, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটাকে আমরা কি বলি, ওহম বলি, ঠিক আছে। তাহলে রোধ 1 ওহম, এই কথার অর্থ কি, যে পরিবাহীর দুই প্রান্তের, এবং রোধকে আমরা তখন চিহ্নিত করি কি চিহ্ন দিয়ে, তখন মানে এই বাধাটাকে আমরা দেখানোর জন্য রোধের যে চিহ্নটা, সেটা আমরা তখন কি ব্যবহার করি, এরকম ভাবে আমরা এই রোধকে আমরা এইভাবে সূচিত করি, দেখাই এরকম ভাবে। অর্থাৎ এই প্রান্তের বিভব প্রভেদ বিভব ভি আছে, এই প্রান্তের বিভব ভিভি আছে, আর এই বর্তনীর রোধ আছে কত আর এখান দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে গোটা ব্যাপারটা বোঝা গেল, এই পুরো জিনিসটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। এবং এই সম্পর্ক থেকে তাহলে আমরা কি লিখতে পারছি, VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু ভি যদি ধরে নিই, ইজ ইকুয়ালস টু I ইন্টু আর। তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্রের কি গাণিতিক রূপ। এবং সংজ্ঞা কি, 1 ওহম রোধ বলতে কি বোঝায়, যদি 1 ভোল্ট বিভব প্রভেদ, অর্থাৎ VA মাইনাস ভিবিটা যদি কত হয়, 1 ভোল্ট হয়, তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই বর্তনীর রোধকে, সেই তড়িৎ পরিবাহীর রোধকে কি বলা হয়, 1 ওহম বলা হয়। স্বাভাবিক, বুঝতে পারছো। ওহমের বড় একক কি, কিলো ওহম। 1 কিলো ওহম মানে কত, 10 টু দি পাওয়ার 3 ওহম। 1 মেগা ওহম আরো বড় একক, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার কত, 6 ওহম। যদি ছোট একক লেখো, মিলি ওহম আছে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওহম। মাইক্রো ওহম আরো ছোট রোধের একক, সেটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম। তাহলে রোধ, ওহমের সূত্র যারা মেনে চলে, এই সম্পর্কটা যারা মেনে চলে, তাদের ওহমীয় পরিবাহী বলা হয়। অর্থাৎ V ইজ ইকুয়ালস টু IR, এই সমীকরণটা যারা মেনে চলে, সেই পরিবাহীগুলোকে কি বলা হয়, ওহমীয় পরিবাহী। মনে রাখবে, ওহমীয় পরিবাহী। অর্থাৎ তুমি ভোল্টেজটা বাড়াচ্ছ, ব্যাটারির ভোল্টেজ বাড়াচ্ছ, তড়িৎটাও বৃদ্ধি পাচ্ছে সমানুপাতিক হারে। তাহলে ভি ও আই পরস্পর কি হচ্ছে, ভি ও আই এর যে সম্পর্ক, আই এর সম্পর্কটা কিরকম, সমানুপাতিক না, একটা বাড়লে, এটা মনে রাখবে, সমানুপাতিক হারে বাড়ছে। মানে এটা যতটা হারে বাড়াবে, এটাও ঠিক ততটা হারেই কি হবে, বাড়বে। সেই
সম্পর্ক যদি হয় সেটা হচ্ছে একটা রৈখিক সম্পর্ক লিনিয়ার, সেই ধরনের পরিবাহীকে কি পরিবাহী বলা হয়? সেই পরিবাহীগুলোকে আমরা ওহমীয় পরিবাহী বলি। এবং এই ওহমীয় পরিবাহীর উদাহরণগুলো হচ্ছে কি, আমরা ওহমীয় পরিবাহীর উদাহরণ যেটা জানি সেটা হচ্ছে বিভিন্ন ধাতুগুলো, ঠিক আছে? ধাতুগুলো সব হচ্ছে কি ওহমীয় পরিবাহীর মধ্যেই পড়ে। তড়িৎ বিশ্লেষ্য কিছুটা ওহমীয় পরিবাহীর মধ্যে পড়ে, ঠিক আছে, যারা ওহমের সূত্রটা মেনে চলে। তাহলে গোটা ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা দাঁড়াচ্ছে যে একটা ব্যাটারি তড়িৎ উৎপন্ন করছে, তড়িৎটা সৃষ্টি করছে, এবং সেই তড়িৎটা ফ্লো হচ্ছে, ফ্লো হওয়ার সময় কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে, এই বাধাটা থাকার জন্যই তড়িৎটা প্রবাহিত হতে পারছে কিছুটা। এবং একটা জিনিস এখানে ভালো করে দেখো, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এখানে আমরা একটা জিনিস তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, ভি ইজ ইকুয়ালস টু সম্পর্কটা হচ্ছে আই ইন্টু আর। তাহলে আর তো ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভি যদি কি থাকে, দুটো প্রান্তের বিভব প্রভেদ যদি তুমি কি করে দাও, ধ্রুবক করে দাও, তাহলে তুমি বলতে পারো যে, তাহলে বলতে পারিস আই ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, অর্থাৎ আমরা বলতে পারি আই ব্যস্ত সম্পর্কিত 1/r। অর্থাৎ রোধের মান যত কম হবে কারেন্টটা তত বেশি প্রবাহিত হবে, স্বাভাবিক, যত বাধা কম দেবে তত বেশি তড়িৎটা প্রবাহিত হবে, ব্যস্ত সম্পর্কিত। আর রোধের মান যত বেশি হবে তড়িৎটা তত কি হবে, কম প্রবাহিত হবে। তাহলে আমরা যদি গ্রাফের সাহায্যে, আমরা যদি লেখচিত্রের সাহায্যে এটা একটু দেখার চেষ্টা করি, কার লেখচিত্র, ভিআই লেখচিত্র, ওহমের সূত্রের কে আমরা যদি লেখচিত্রের সাহায্যে কি করি, রিপ্রেজেন্ট করি, তাহলে কিরকম দেখতে লাগবে সেটা একটু দেখে নিই আমরা। ওহমের সূত্রকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে দেখাই তাহলে সেটা কিরকম লাগবে, দেখো লেখচিত্রতে সম্পর্কটা হচ্ছে কি, সরলরৈখিক ভি ইকুয়ালস টু ভি সমানুপাতিক আই। তাহলে সমানুপাতিক যদি এরকম সম্পর্ক হয় তাহলে সেটা কি হয়, একটা সরল রেখা হয়, কি হয়, সরল রেখা হয়, একটা নির্দিষ্ট নতিযুক্ত সরল রেখা। অর্থাৎ আমার যদি দেখো ওয়াই অক্ষে আমরা যদি বিভব প্রভেদ নিই, আর এক্স অক্ষে যদি কি নিই, তড়িৎ নিই, আর এখানে তড়িৎটা কিসে মাপছি, কোন এককে, অ্যাম্পিয়ার, আর ভিটা কিসে মাপছি, বলো, ভোল্টে। তাহলে আমরা দেখতে পাবো যত আস্তে আস্তে তড়িৎটা বৃদ্ধি পাচ্ছে বা বিভব প্রভেদ বৃদ্ধি পাচ্ছে, তড়িৎটাও কি হচ্ছে একই হারে বৃদ্ধি পাবে। যখন বিভব প্রভেদ 0, তড়িৎও কি আছে, 0 আছে। ভি সমানুপাতিক আই মানে কি, আইটা বাড়লে ভিও কি হবে, বৃদ্ধি পাবে, আই যত বাড়বে ভিও বাড়বে। ডাবল করে দিচ্ছ, ভোল্টেজও কি হচ্ছে, ডাবল হয়ে গেল, তাই না? 3 গুণ করে দিচ্ছ ভোল্টেজটা, আর কারেন্টও কি হচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে। সুতরাং লেখচিত্রটাকে যদি সংযুক্ত করো বিন্দুগুলোকে, তাহলে তুমি দেখবে একটা সরল রেখা পাবে। কি পাচ্ছ, একটা সরল রেখা। ভি ভার্সেস আই লেখচিত্র কি হয়, একটা সরল রেখা হয়, নতিযুক্ত সরল রেখা হয়। তাহলে এই সরল রেখা, এই থেকে আমরা কি বার করতে পারি, রোধ কিন্তু আমরা 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 ক্যালকুলেট করতে পারি, জানো তো, আমরা রোধ বার করতে পারি, রোধ নির্ণয় করতে পারি। আমরা কি করে রোধ বার করা যেতে পারে, দেখো রোধ বার করা যেতে পারে, ঠিক আছে, সেই রোধটা কি করে বার করা যেতে পারে। তাহলে আমরা তখন কি করি, যে এই যে সরলরেখাটা পাচ্ছি সেখানে যে কোনো একটা আমরা কি অঙ্কন করব, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা এখানে অঙ্কন করব। ধরো যে কোনো একটা বিন্দু থেকে আমি এই দুটো বিন্দু সিলেক্ট করলাম, এটা হচ্ছে সি, এটা ডি, আর এটা হচ্ছে কি বিন্দু, ই বিন্দু, ঠিক আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, ত্রিভুজ সি ডি ই। এই ত্রিভুজটা কেন নিচ্ছে, এই ত্রিভুজের দেখো সিডিটা হচ্ছে লম্ব, সিডি লম্ব, সিডি আসলে কি বোঝাচ্ছে দেখো তো, এই পরিবর্তনটা বোঝাচ্ছে না, ভোল্টেজের পরিবর্তন V1 থেকে V2। যখন V1 ছিল তখন কারেন্টটা তাহলে কত ছিল, I1। যখন V2 হলো তখন কারেন্টটা কত, I2। তাহলে সিটি আসলে কি রিপ্রেজেন্ট করছে, এই লেন্থটাকে রিপ্রেজেন্ট করছে, ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ পরিবর্তনটাকে বোঝাচ্ছে V2 মাইনাস V1। এই লেন্থ কি করে বার করে, টোটালটা V2, এটা V1, তাহলে V2 মাইনাস V1। আর এই তোমার তার যে বেস ত্রিভুজের, তাহলে ইডি, সেটা হচ্ছে কি দেখো তড়িতের পরিবর্তনটা কতটা হচ্ছে, তাহলে I2 মাইনাস I1, তাই না। তাহলে এটা হচ্ছে পরিবর্তন ভোল্টেজের, এটা হচ্ছে কি তড়িতের পরিবর্তন। সুতরাং এর নতি, সরলরেখার যে নতিটা পাচ্ছি, নতি মানে হচ্ছে কি লম্বভাগ ত্রিভুজের বা সরলরেখার নতি মানে লম্বভাগ কি করে পাই, ভূমি, যেটাকে আমরা স্লোপ বলি ইংলিশে, ঠিক আছে, স্লোপ বলি। তো লম্ব হচ্ছে কত, সিডি বাই ইডি। তাহলে সিডিতে কি আছে, ভি, আর
ডেল্টার পরিবর্তন যাই হোক, আর এটা হচ্ছে আই। তাহলে ভি বাই আই মানে আমরা কি পেয়েছিলাম, ভি বাই আই, ভি বাই আই মানে দেখো এখান থেকে আমরা কি পেয়েছিলাম, ভি বাই আই মানেই তো কি আর। তাহলে আমরা নতিটা এখানে কি নির্দেশ করছে, নতিটাই কিন্তু রোধ। নতিটা বের করলে আমরা রোধটা বের করতে পারি, যে পরিবাহীর রোধটা কত, কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর রোধ কত সেটা আমরা বার করতে পারি যদি নতিটা আমরা এখান থেকে কি করতে পারি, দেখতে পারি। তাহলে এরকম যদি ধরো তোমাকে ধরো দিয়ে দিল যে ধরো একটা অ্যালুমিনিয়াম ধাতু আছে, বিভিন্ন ধাতুর ক্ষেত্রে রোধটা কি হবে, আলাদা আলাদা হবে। ধরো একটা অ্যালুমিনিয়াম আছে আর একটা তুমি ধরো আয়রন রয়েছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভিআই গ্রাফটা এরকম এসছে, একই গ্রাফের মধ্যে দুটো বিভিন্ন ধাতুর আমি গ্রাফ প্লট করছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে ধরো আয়রন আছে, লোহা। তাহলে এক্ষেত্রে বলো তো কার নতি বেশি, কার রোধ বেশি, শুধু গ্রাফ থেকে আমরা কি করে বুঝবো। এখানে দেখো নিশ্চয়ই রোধ, নতি বলতে হচ্ছে কি এই পরিবর্তনটা কোনটা কোনটার ক্ষেত্রে বেশি আছে, অবশ্যই এটা থিটা ওয়ান আর এটা হচ্ছে কি থিটা টু। তাহলে নতিটা কোনটার ক্ষেত্রে বেশি, অ্যালুমিনিয়ামের নতি কম না, অর্থাৎ পরিবর্তন হওয়ার হারটা কম না, অত বেশি উঠছে না উপরের দিকে, তাই না। অর্থাৎ এই 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 নতি বার করা মানে কি লম্বভাগ ভূমির যে মানটা সেটা কম হবে, থিটা কমে গেলে এই মানটাও কমে যাবে। নতি মানে হচ্ছে স্লোপ, যেটাকে আমরা ট্যান থিটাও বলে থাকি। ট্যান থিটা মানে কি লম্বভাগ ভূমি। তাহলে নতি যদি কম হয় থিটার মান তো কমে যাচ্ছে, থিটা ওয়ান তো ছোট কার থেকে, থিটা টু এর থেকে। তার জন্য অ্যালুমিনিয়ামের নতিও কম কার থেকে, হ্যাঁ আয়রনের নতির থেকে, তার মানে রোধও কম। তাহলে অ্যালুমিনিয়ামের কি কম হবে, অ্যালুমিনিয়ামের রোধের মানও কিন্তু কম হবে। কার তুলনায় বলো, লোহার তুলনায়। রোধ কার কম, অ্যালুমিনিয়ামের কম। কার তুলনায় বলো, আয়রন বা লোহার তুলনায়। সুতরাং আমরা ভিআই লেখচিত্র থেকে কিন্তু রোধ নির্ণয় করতে পারি। পরীক্ষা অনেক সময় দিতে পারে যে ভিআই লেখচিত্র থেকে কি করে রোধ তুমি নির্ণয় করতে পারো। তাহলে তুমি এইভাবে সেই জিনিসটাকে দেখিয়ে দিতে পারো। আর সাধারণ অঙ্ক দিয়ে যদি দেয় পরীক্ষায়, যেমন তোমাকে হয়তো বলে দিল যে কোনো একটা ব্যাটারি দেওয়া আছে, ধরো একটা নিউমেরিক্যাল ব্যাটারি দেওয়া আছে, তার বিভব প্রভেদ দেওয়া আছে, ব্যাটারির বিভব প্রভেদ ধরো তোমার এরকম দেওয়া আছে, ব্যাটারির বিভব প্রভেদ দেওয়া আছে ধরো 12 ভোল্ট, আর দেওয়া আছে রোধ দেওয়া আছে, রোধের মান দেওয়া হচ্ছে হয়তো ধরো কত 8 ওহম। তাহলে কতটা তড়িৎ প্রবাহিত হবে, তড়িতের মান বার করতে দিয়েছে সেই ব্যাটারি। তাহলে এরকম একটা ব্যাটারি আছে, ভালো করে দেখো, আর এখানে একটা কি দেওয়া আছে, রোধ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে রোধের মান দেওয়া আছে, ব্যাটারি দেওয়া আছে, তাহলে এখানে বলেছে কতটা তড়িৎ প্রবাহিত হবে। তাহলে কি করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে, নিশ্চয়ই এটা তো আমরা আমরা সমীকরণ আমরা কি আছে, সম্পর্ক কি আছে, ভি ইকস টু কি লেখা আছে, ভি ইকস টু আই ইন্টু আর। তাহলে আই ইকোয়াস টু কি দাঁড়াবে, আই বার করতে দিয়েছে, আই মানে ইকোয়াস টু ভি বাই আর করে। ভি এর মান কত দেওয়া আছে, ব্যাটারির ভোল্টেজটা কত দেওয়া আছে, 12 ভোল্টের একটা ব্যাটারি, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এই 12 ভোল্টের ব্যাটারিটা এখানে কি হচ্ছে, 12 ভোল্টই আসবে, কারণ এখানে কোনো আর কিছু নেই। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ই ইকোয়াসটা আমরা বলেছিলাম কি ক্যাপিটাল ভিটি প্লাস স্মল ভি। তাহলে এখানে অভ্যন্তরীণ রোধ। আচ্ছা এই জিনিসটা আমরা আসবো। তাহলে আই ইকোয়াস টু কি ভি বাই আর, তাহলে ভি কত দেওয়া আছে 12 ভোল্ট, আর কত আছে এখানে বলো, আর কত আছে, আর হচ্ছে 8 ওহম। তাহলে 12 ভোল্ট আর হচ্ছে 8 ওহম আছে, তাহলে কত আসছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই জিনিসটাকে আমরা এই ওহমের সূত্রটা যখন পড়ে ফেললাম, তখন আমরা আগের যে পার্টটা আমরা পড়েছিলাম, অর্থাৎ তোমার যেটা আমি বলবো এই জায়গাটা আমরা আবার আসবো পরে, সেটা হচ্ছে কি আমরা একটা সম্পর্ক পড়েছিলাম, তোমার যদি মনে করে থাকে যে তড়িৎচালক বল সমান হচ্ছে কি প্রান্তীয় বিভব প্রভেদ প্লাস হচ্ছে আভ্যন্তরীণ নষ্ট ভোল্ট। আচ্ছা এই যে ঘটনাটা যেটা আমরা লিখলাম, এখন এই প্রান্তীয় বিভব প্রভেদ তাহলে ফর্মুলা কি দেখো, দেখতে পাচ্ছ একটা ব্যাটারির ভেতরে তাহলে কি হচ্ছে কিছুটা অভ্যন্তরীণ একটা, এইটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখে নাও। তাহলে কিছুটা ভেতরে লস হয়, আমরা জানি নষ্ট হয়, তাই না। তাহলে ভেতরে একটা রোধ আছে, ভেতরেও রোধ আছে, বাইরের বর্তনীতে একটা কি রয়েছে, রোধ রয়েছে। তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে,
বাইরের বর্তনীতে রোধটাকে আমরা কি নাম দিচ্ছি আর, আর ভেতরের রোধটাকে হচ্ছে আমরা স্মল আর নাম দিয়েছি। ভেতরেও তড়িৎ প্রবাহিত হচ্ছে কত, সেই আই অ্যামাউন্টই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা প্লাস এটা হচ্ছে কি মাইনাস, এই ঘটনাটা ঘটছে। এটা তড়িৎ বিশ্লেষ্য আছে, বোঝা গেল? তো এখন তাহলে এই টোটাল যে তড়িৎচালক বলটা সেটা কি হচ্ছে, বাইরের বর্তনীর যে বিভব প্রভেদ প্লাস ভেতরে যে নষ্ট হচ্ছে সেই মোট তার সমষ্টি। এখন ওহমের সূত্র থেকে আমরা কি জানি, ওহমের সূত্র থেকে দেখো আমরা দেখলাম যে ভিটি বাইরের বর্তনীতে অর্থাৎ তড়িৎচালক বল সেটা হচ্ছে কি তড়িৎ, ওহমের সূত্র থেকে আই ইন্টু বাইরের বাহ্যিক রোধ, এই আরটা হচ্ছে কি বাহ্যিক রোধ। এটা হচ্ছে কি বাহ্যিক রোধ, তাই না? এটা বাহ্যিক রোধ ইন্টু তড়িৎ, সেটাই হচ্ছে কি ভোল্টেজ। তাহলে ভিটি ইকুয়ালস টু আমরা আই ইন্টু ক্যাপিটাল আর লিখতে পারি। আর ভেতরের যে স্মল ভিটা অর্থাৎ নষ্ট ভোল্টেজ সেটাই তো ওহমের সূত্রে কি তড়িৎ তো একই যাচ্ছে, আর ভেতরের রোধটা কি ছোট হাতের আর। তাহলে এই সম্পর্কটা কোত্থেকে আসছে, অবশ্যই এই ওহমের সূত্র থেকে আসছে। দুটো সম্পর্কই কি থেকে আসছে, ওহমের সূত্র থেকে আসছে। সুতরাং আমরা এখানে মোট তড়িৎচালক বলে একটা সম্পর্ক বার করতে পারি। দেখো তড়িতের আকারে ভিটির জায়গায় বসিয়ে দিই আই ইন্টু ক্যাপিটাল আর, আর স্মল ভি এর জায়গায় লিখে দিই আই ইন্টু স্মল আর। তাহলে আইটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, আর প্লাস স্মল আর। তাহলে কি আসছে, তাহলে সেখান থেকে আমরা তড়িৎ বার করতে পারি। তড়িতের মান হচ্ছে কত, ইএমএফ বা তড়িৎচালক বল ভাগ হচ্ছে আর প্লাস স্মল আর। তাহলে এই সম্পর্কগুলো আমি বার করতে পারি। ঠিক আছে, যেখানে ছোট হাতের আরটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির ভেতরে যদি কোনো রোধ থেকে থাকে সেইটাকে যদি কনসিডার করা হয় তাহলে সেটাকে কি বলা হয়, অভ্যন্তরীণ রোধ বলা হয়। আর অভ্যন্তরীণ রোধটা যদি অলমোস্ট কি হয় খুব নগণ্য হয়, যদি কি হয় এটা যদি কি হয় নগণ্য হয়, মানে যেটা আমরা ধরছি না, যদি নগণ্য হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আর যদি নগণ্য হয় এটা অলমোস্ট টেন্স টু জিরো, তখন আমরা বলতে পারি যে ইএমএফটা প্রায় প্রান্তীয় প্রভেদের সঙ্গে কি হবে, প্রায় সমান হবে। সেই কারণে তো যখন অঙ্কগুলো দেওয়া হয় দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, এরকম একটা ব্যাটারি দিয়ে দেওয়া হয় আর এখানে একটা রোধ দিয়ে দেওয়া হয়। অভ্যন্তরীণ রোধটা হয়তো দেখায় না, বললো এটা 12 ভোল্টের ব্যাটারি, এখানে একটা আগের অঙ্কটা যেটা করেছিলাম যে 8 ওহমের একটা রোধ আছে, তাহলে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা ইএমএফ যেটা সেটাকে আমরা প্রান্তীয় বিভব প্রভেদ হিসাবে কি করছি, ধরে নিচ্ছি। প্রান্তীয় বিভব প্রভেদের মানটাও আমরা কত ধরে নিচ্ছি, এখানে 12 ভোল্টই ধরে নিচ্ছি। কিন্তু যখন অভ্যন্তরীণ রোধ থাকবে, ভালো করে দেখে নাও, তখন কিন্তু কি করতে হয়, যে ব্যাটারির একটা রোধ আছে তো, তাহলে ব্যাটারির যে রোধটা সেটা এরকম ছোট্ট করে পাশে আমরা এরকম ভাবে দেখাই, ছোট্ট করে স্মল আরটাকে এখানে দেখায়, এটাকে কি দেখায়, ক্যাপিটাল আর। তখন যদি এটা 12 ভোল্ট হয়, ভালো করে দেখো, এটা যদি 12 ভোল্ট হয় তখন কিন্তু এটা কত 8 ওহম আছে, আর ধরো অভ্যন্তরীণ রোধটাও কিছুটা একটা মান তো থাকবে, ধরো 2 ওহম আছে, কত ওহম আছে, 2 ওহম আছে। তাহলে তখন কি তড়িৎটা আর একই পরিমাণ তড়িৎ যাবে, তখন কি তড়িতের মানটা সে একই আসবে। আগের ক্ষেত্রে কত পেলাম, আই ইকুয়ালস টু ভি বাই আর করে 12 ভোল্ট বাই কত পেলাম বলো, 8 ওহম করে কত পেয়েছিলাম, 1.5 অ্যাম্পিয়ার। কিন্তু এক্ষেত্রে এখন মানটা কি হয়ে যাবে, নিশ্চয়ই পরিবর্তন হয়ে যাবে। সেটা কত হবে, পরিবর্তন হয়ে কত হবে, সেটা পরিবর্তন হয়ে দেখো তাহলে টোটাল রোধ কত হলো, শুধু তো 8 নয়, এখন কত হয়ে গেল, মোট রোধের মান কত হয়ে গেল, মোট রোধের মান কত হয়ে গেল, বর্তমানে মোট রোধ এখন বাইরে প্লাস ভেতরে দুটোরই তো প্রভাব পড়ছে, তাহলে মোট রোধ কত হয়ে গেল এখন 8 প্লাস 2 মানে কত, 10 ওহম। এখন যে তড়িৎটা যাবে সেটা হচ্ছে কি মোট ভোল্ট কত, 12 ভোল্ট ভাগ মোট রোধ হচ্ছে কত, 10 ওহম। দেখো করলে কত আসছে, 1.2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টটা কমে গেল না, আগে কারেন্টটা কত ছিল, 1.5 অ্যাম্পিয়ার। অভ্যন্তরীণ রোধটাকে আমরা কি করেছি, অলমোস্ট নেগলেক্ট করেছি। কিন্তু যখনই অভ্যন্তরীণ রোধটা থাকবে তখন কিছুটা হলেও তড়িতের পরিমাণটা কমে যায়, কারণ কিছুটা তো ভেতরে নষ্ট হচ্ছে। সুতরাং এই সম্পর্কটা কিন্তু ওহমের সূত্র থেকে আসছে, এটাকে আলাদা করে একটু মনে রাখবে তোমরা। এবং সমীকরণ থেকে আমরা স্মল আর এর মানও যদি চাই সেটাও বার করতে পারি। কি করে বার করতে পারি দেখো, স্মল আর তাহলে আই ইন্টু স্মল আর ইকুয়ালস টু এটা লেখা যায় ই মাইনাস আই আর। তাহলে আর স্মল আর যদি বার করতে যায় তাহলে কি লিখবো, ই মাইনাস আই আর বাই আই, এই সম্পর্কটা আমরা লিখতে পারি। তার মানে সেখান থেকে কমনে ই মাই আই মাইনাস আর এরকমভাবে আমরা দেখাতে পারি, তাই না, এভাবে আমরা দেখাতে পারি সমীকরণটাকে। তো যেরকম ফর্মে তোমাদের এখানে প্রয়োজন পড়বে সেরকম ফর্মে তুমি সে কী করতে পারো, সেটাকে লিখে রাখতে পারো।
ছোট হাতে আর বড় হাতে আর সব ধরনের রোধেরই একক হচ্ছে কি ওহম। তা এই হচ্ছে ওহমের সূত্র, তড়িৎচালক বল, বিভব প্রভেদ, তাদের মধ্যে সম্পর্ক এবং ওহমের সূত্রের গাণিতিক রূপটা সম্পর্কে আমরা কি পেলাম একটা বলো আইডিয়া